শুন, আমরা সিলেবাসটা যদি দেখাই তো আলো থেকে আসবে 14 নাম্বার। আলো থেকে আসবে 14, মানে আবার চ্যাপ্টারগুলো এমন ছোটো ছোটো চ্যাপ্টার লয় তো, মোটামুটি ভালোই বড় চ্যাপ্টার বটে, ঠিক আছে। তো আলোর দিকেই ভর্তি। আমরা থার্ড সেমটা কী পেলাম, শুধুমাত্র তড়িৎ, চুম্বক এইগুলোতেই ভর্তি। এইটাতে পাবো আলো আর মডার্ন ফিজিক্সের একটু পার্ট আছে, ভালো পার্টেই আছে মডার্ন ফিজিক্সেও, ঠিক আছে। আলোর কী কী আছে শুন, লেখছি না এগুলো, ফালতু টাইম নষ্ট করে এটার থেকে এত আসবে এটার থেকে এত আসবে দেখানো ফালতু, ঠিক আছে। দেখ, প্রতিফলন আছে, প্রতিসরণ আছে আলোর, বিচ্ছুরণ আর বিক্ষেপণ আছে, এগুলো তো আমরা টেনেও পড়িছি। নতুন আছে বলতে অপবর্তন, সমাবর্তন, ব্যতিচার আর যন্ত্রাদি বলে একটা চ্যাপ্টার আছে, যন্ত্রাদি, আলোকীয় যে যন্ত্রাদি, এইগুলো নতুন আছে আলোর। বাকি পার্টগুলো সব পুরনো। তার মধ্যে বেশিরভাগ প্রশ্ন পড়ে সেটা হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ আর লেন্স। এই লেন্সটা বলতে ভুলে গেছিলাম হয়তো আগেরবারে। এই তিনটার থেকেই বেশিরভাগ প্রশ্ন পড়ে, 14 নম্বরের মধ্যে বেশিরভাগ পার্ট এখান থেকে পড়বে। আর প্রতিফলনে আমরা যেটা ক্লাস 10-এ দিয়েছি এরকম ভাবিস না যে 10-এই আছে, ওইটা 12-এও আছে, ঠিক আছে। তাহলে এবারে 12-এ যদি আমি পড়াই মেরু কাকে বলে, বক্রতা কেন্দ্র কাকে বলে, বেকার পড়ানো। সেই জন্যে আমরা বললাম যে 10-এরটা অন্তত 4টা ভিডিও, প্রথম 4টা ভিডিও অবশ্যই দেখবি, তারপরে এটা শুরু করবি, ঠিক আছে। সবগুলো দেখেছিস তো ভালো জিনিস, পরে দেখতেই হইতো ওগুলো, কেননা প্রতিসরণের পড়াবার আগে আরও বলে দিতাম প্রতিসরণটা দেখবি, তার থেকে ভালো হয়েছে। অনেকটা গ্যাপ ছিল পরীক্ষার সময়, দেখা হয়ে গেছে, ঠিক আছে। আর সমান 2F প্রমাণ আর সবে দেখেছিস। এইবার দেখ, আমরা আর সমান 2F প্রমাণ ছিল একটা 16 মিনিটের না 15 মিনিটের একটা ভিডিও করা আছে ওটা আলাদা করে। তো 16টা ভিডিও দেখে ভয় খাইলে হবে কি নাই, কেননা দেখবি দুটো একটা 2 মিনিটের পরীক্ষা করে দেখাইছি, ওইটাও ওইখানে প্লে লিস্টে অ্যাড করা আছে। এবার শুন, আর 7-এ কিছু কিছু পার্ট ছিল, ওই 7-এর পার্টগুলো পড়াচ্ছি আজকে আমার কাছে ঠিক আছে। লকডাউনে পেরে গেছি, কিন্তু এখন পার করলে হবে না, এখন আর লকডাউন পড়বে না, এটা নিয়ে নিঃসন্দেহ। শুন, আলোর উৎসকে দুভাগে ভাগ করা যায়। আলোর উৎস শুনবি রে, এবারে আলোর উৎসকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সপ্রভ বস্তু আর একটা হচ্ছে নিষ্প্রভ বস্তু। একটা হচ্ছে সপ্রভ, নোট বানানো আছে, তোরা যদি মনে হচ্ছে বানাবো শর্ট নোটস অবশ্যই বানাতে পারিস, ঠিক আছে। আর যদি মনে হয় যে আমার কাছ থেকে লিখে নিবি, আমার খাতাটা নিয়ে এসেছি, পিডিএফ করে নিতে পারিস, পিডিএফ করলে আমাকেও দিয়ে দিবি পিডিএফ করে পরে, ঠিক আছে। সপ্রভ বস্তু আর একটা আছে নিষ্প্রভ বস্তু, না লিখলে ঘুম লাগবে, লেখ নিষ্প্রভ বস্তু, ঠিক আছে। সপ্রভ বস্তু কাদের বলে, ঠিক আছে। সপ্রভ বস্তু তাদেরকেই বলবো যাদের নিজস্ব আলো আছে, তাদের বলবো সপ্রভ। আর যাদের নিজস্ব আলো নেই তাকে বলবো নিষ্প্রভ। ওই নক্ষত্র আর গ্রহের মতো নয়, তা বললি নক্ষত্র, সে তো টিউবলাইটের নিজস্ব আলো আছে, তাহলে টিউবলাইটটাকে আমরা কী বলবো, সপ্রভ না নিষ্প্রভ? সপ্রভ, অবশ্যই সপ্রভ। মোমবাতি সপ্রভ, ঠিক আছে। এগুলো সবগুলো সপ্রভ, যাদের নিজস্ব আলো আছে সেটা সপ্রভ। কিন্তু এই যে আমাকে দেখতে পাচ্ছিস, আমার তো নিজে আলো চকচক করছি না, আমি আমার গায়ে আলো পড়ছে, টিউবলাইটের থেকে আলো পড়ছে আমার গায়ে, তারপর তোরা দেখতে পাচ্ছিস, তাহলে আমি হচ্ছি নিষ্প্রভ। তাহলে সপ্রভ মানে নিজস্ব আলো আছে, আর নিষ্প্রভ মানে নিজস্ব কোনো আলো নেই, ঠিক আছে। হ্যাঁ, অন্যর আলোয় দেখতে পাই আমরা, ঠিক আছে। যেমন স্ট্যান্ডটাকে দেখতে পাচ্ছি, স্ট্যান্ডটা তো চকচক করছে না, আমরা দেখতে পাচ্ছি কীভাবে, টিউবলাইটের থেকে আলো পড়ার পর দেখতে পাচ্ছি, এটা নিষ্প্রভ। কিন্তু টিউবলাইটটা সপ্রভ। তাহলে সপ্রভ আর নিষ্প্রভ বস্তু কি ক্লিয়ার হয়েছে? দেখ, পুরোপুরি এত নোটস বানানো আছে আমার, সপ্রভ নিষ্প্রভ সব একদম লেখা আছে, দেখতে পাচ্ছিস তো। তাও আমি বলবো শর্ট নোটস বানা, ঠিক আছে। সপ্রভ নিষ্প্রভ, ঠিক আছে। এটা নিয়ে পরে আমরা আর ডিটেলসে যাচ্ছি নি, এটা 7-এ আছে এটাও। এবার শুন, নেক্সট ধর কোনো জায়গায় আলো পড়ছে, শুনবি একটু মন দিয়ে শুন, এখন থেকে এই তো প্রথম শুরু, ঠিক আছে। ধর এইটা একটা তল, এটার তল রেখা নয়, এটা এরকম একটা তল আছে, এরকম এরকম বরাবর একটা তল আছে। এই তলে এই জায়গাতে সূর্য আছে, সূর্য থেকে কোনো আলো এখানে এসে পুরো পড়লো, এই জায়গাতে সূর্য থেকে আলো এই জায়গাতে পড়লো, তাহলে যে জায়গাতে পড়ে এই যে বিন্দুগুলোতে পড়ছে 3টে ঘটনা ঘটে। 3টে কী কী ঘটনা ঘটে?
এক নম্বর ঘটে প্রতিফলন, 2 নম্বর ঘটে প্রতিসরণ, আর 3 নম্বরে ঘটে শোষণ। 3টা ঘটনা হয় কিন্তু একসাথেই। আমরা ভাবি শুধু প্রতিফলনে হচ্ছে বা শুধু প্রতিসরণে হচ্ছে, এরকম নয়। তার ভালো একটা উদাহরণ কোথায় দেখতে পাবি জানিস? তুই যদি জলে রাত্রের বেলা লাইট দিস, ভিতরটাও দেখা যাবে, মানে আলো ভিতরকেও যাচ্ছে আর রিফ্লেক্টও হচ্ছে, ঠিক আছে। শোষণ আরও ভালো বুঝতে পারবি, একটা গাছের পাতা নেবি, দেখবি গরমও হয়, হ্যাঁ জলটাও গরম হয়। কম জল অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, শোষণ হয়, এই 3টে ভালো বোঝা যাবে গাছের পাতায়। গাছের পাতায় দেখবি এদিক থেকে ওইদিকে দেখবি সূর্যটাকে হালকা বোঝা যায়, তার মানে প্রতিসরণ হচ্ছে। কিছু জায়গায় দেখবি আলোটা পড়ার পর ঘুরেও আসে, তার মানে প্রতিফলনও হচ্ছে। আর পাতাটা দেখবি গরমও হয়, গাছের পাতা গ্রীষ্মকালে দেখবি তাহলে বুঝতে পারবি গরমও হয়। তার মানে যদি কোনো আলো পড়ে তাহলে 3টা ঘটনা ঘটে, প্রতিফলন, প্রতিসরণ, শোষণ। তার মধ্যে আমরা আজকে তো অবশ্যই প্রতিফলনেই পড়ব। প্রতিফলনের সূত্রগুলো পড়েছিস না বলতে হবে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, আপতন কোণ, প্রতিফলন কোণ পরস্পর 10-এর জিনিস। আর যদি তাও ভুলে গেছিস তো ভিডিও আছে, ওইটা দিয়ে ভিডিও দিয়ে আছে না প্রতিফলনের সূত্রগুলো, ক্লাস 10-এরটা দেখে নিবি একবার, ঠিক আছে। তাও আমি আরেকবার বলে দিচ্ছি শুধু শর্টে, ঠিক আছে, যে আপতন কোন কোনটা, মানে সূত্রগুলো বলবো না। ধর এই জায়গাতে এইটা হচ্ছে আয়না, আয়না, আয়নার ইংরেজি মিরর। তাহলে আমরা এটা নাম দিলাম, এদিকে নাম দিলাম এম আর এদিকে এম ড্যাশ, ঠিক আছে। আয়নার নাম দিলাম, আর আয়না তো পেছন দিকে প্রলেপ দিয়ে থাকে, তাহলে এদিকে আমরা প্রলেপ দিয়ে দিলাম, এরকমভাবে আমরা প্রলেপ দিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে দেখ এই যে আলোক রশ্মিটা পড়ছে, এই রশ্মিটার নাম কি দেবো? কি আলোক রশ্মিটা? আপতিত রশ্মি। যে বিন্দুটায় পড়ল সেই বিন্দুটাকে বলবো আপতন বিন্দু। আর যখনই ভালো করে শুনে রাখ, আলোর ক্ষেত্রে তীরচিহ্ন মাস্ট, টেনেও শুনেছি সেটা, তীরচিহ্ন মাস্ট। আর যেখানে আলোটা পড়বে সবার প্রথম কাজ একটা তুই অভিলম্ব আঁক প্রথমে, তারপর তুই কথা বলবি, আগে অভিলম্ব। যেখানে আলোটা পড়বে সেই বিন্দুতে, সেই বিন্দুতে কী করবো আমরা? অবিলম্ব টানবো, হয়েছে। তাহলে এই বিন্দুতে পড়লো, পড়ার পর এই পথ বরাবর ঘুরে গেল, এই ঘটনাটাকে তো প্রতিফলন বলা হয়। এই ঘটনাটা কি বলা হয়? প্রতিফলন। যে মাধ্যম থেকে আসছিল আবার সেই মাধ্যমেই ফিরে আসে। যে মাধ্যম থেকে, দেখ এটা আয়না, তো আয়নার নিচে ধর কিছু একটা মাধ্যম আছে, কিছু এক মাধ্যম আছে। তাহলে আলোক রশ্মি, এটা বায়ু, এটা বায়ু, এটা ধরলাম জল, ধরে নিচ্ছি আমরা। আজ কল্পনা করার জন্য মনে করতে পারিস এক বালতি জল আছে, এইটা বালতির উপরে তলটা, বালতির এই উপরে তলটার নিচে কী থাকবে? জল। উপরে কী থাকবে? বায়ু। তাহলে একটা আলোক রশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাওয়ার চেষ্টা করছে বল? জল যাওয়ার চেষ্টা করছে। আর এইটাকে বলবো বিভেদ দল। কেন বিভেদ দল কেন বলছি? বিভেদ করছে, দুটো তলকে আলাদা করছে, সেই জন্য এটা নাম দেবো আমরা। তাহলে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, দেখ এটা বায়ু মাধ্যম, এর কি মাধ্যম? জল। তাহলে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কোথায় পড়লে বলতো? এটা বিভেদ দলে পড়লো। বিভেদ দলে পড়ার পর অন্য মাধ্যমে গেল না সেই মাধ্যমে ফিরে এলো, এই ঘটনাটাকেই বলা হয় প্রতিফলন। এইবার রশ্মিগুলার আমরা নামকরণ করছি, ঠিক আছে। দেখ আমরা লেখছি না এত, আমি এখানে নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। বল এ বি কি রশ্মি? এ বি হচ্ছে আপতিত রশ্মি। এ বির কি রশ্মি? আপতিত রশ্মি। বলবি কোনো অসুবিধা নেই, মুখে বলবি কোনো অসুবিধা নেই। এ বি হচ্ছে আপতিত রশ্মি। বি সি কি রশ্মি? প্রতিফলিত রশ্মি। কোনটা? আপতন বিন্দু। আপতন বিন্দুটার নাম কি? বি। আর অবিলম্বের যে নাম দিই আমরা, এটাকে নাম দিলাম এন, আর এখানে দিলাম এন ড্যাশ। এরকমভাবেও দিতে পারি, বা তোর যদি মনে হচ্ছে আমি এটাকে N1 দেবো, এটাকে N2 দেবো, তাও দিতে পারিস, কোনো সমস্যা নাই। এন ড্যাশও দিতে পারিস, N1 N2ও দিতে পারিস। সাধারণত এন দিয়ে অবিলম্বটাকে দেখানো, ঠিক আছে। তাহলে এইখানে কি কি পরিচয় পাচ্ছি বল? এম ড্যাশটা কি বটে? বিভেদ তল, বা আমরা বলবো প্রতিফলক তল বলতে পারি। যে তলে প্রতিফলন হয় সেই তলটাকেই প্রতিফলক তল। মানে ধর আয়নাতে তুই টর্চ টিপলি, টর্চের আলোটা পড়ার পর আবার কি তোর দিকে ঘুরে আসে, মানে যে মাধ্যম থেকে যাচ্ছে, আর যে তলটায় প্রতিফলনটা ঘটছে সেই তলটাকে বলবো প্রতিফলক। তাহলে এখানে প্রতিফলক তল কোনটা? এম ড্যাশ। অভিলম্ব কোনটা? আপতিত রশ্মি। আপতন বিন্দু
আর প্রতিফলিত রশ্মি। এইবার শুন, যে কোনো কোণ মাপা হয় অবিলম্ব থেকে, যে কোনো কোণ মাপা হয়, যে কোনো কোণ, আলোর ক্ষেত্রে যে কোনো কোণ মাপা হবে অবিলম্ব থেকে। তাহলে এইটা অবিলম্ব আর এইটা কি রশ্মি, তাহলে এই মাঝের কোণটাকে কি কোণ বলবো? আপতন কোণ। তাহলে আপতন কোণ কাকে বলে বল তো, তোরাই বল। এগুলো লেখানোর কোনো মানে হয় না, এগুলো টেনের ছেলেকে ঠিক আছে লেখানো যায়, ঠিক আছে। আপতন কোণ কাকে বলে বল? এটি কি রশ্মি? আর অবিলম্বের মাঝের কোণটা কি আপতন কোণ? এটি কি রশ্মি? আপতিত রশ্মি। এইটি কি রশ্মি? আর এইটা মাঝেরটা, তাহলে এই কোণটাকে কি কোণ বলবো? প্রতিফলন কোণ। কি কোণ বলবো বল? প্রতিফলন কোণ কাকে বলে? প্রতিফলন কোণ। আপতন কোণের টাকে লেখা হয় আই দ্বারা, ইনসিডেন্ট রে বলা হয় আপতিত রশ্মিকে, সেখান থেকে এসছে আপতন কোণকে আই দ্বারা লেখা হয়, ঠিক আছে। আর প্রতিফলনের ইংরেজি হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেক্ট তো বলিস, শুনেছিস। তাহলে আর দ্বারা লেখা হয়। তাহলে প্রতিফলন কোণকে কি দ্বারা লেখা হয়? আর দ্বারা। বল, এইটা তো পড়েছিস, পরিচয়টা দিলাম আমরা। দেখ, প্রতিফলনের সূত্র আমি লিখিনি এখানে, কিন্তু এখানে দেখ এই পরিচয়টা দিয়ে দিলাম, যেহেতু আছে পরিচয়টা দিয়ে দিলাম। তারপরে দেখ, এইটা পড়েছিস অবিলম্ব আপতন, তাও আমি বলে দিচ্ছি অবিলম্ব আপতনটা কি। হ্যাঁ, পড়েছিস, যদি ভিডিওগুলো দেখেছিস টেনের, তাহলে এগুলো পড়ে দিচ্ছিস, ঠিক আছে। তাও আমি বলে দিচ্ছি হালকা করে, যেগুলো মানে ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে। অবিলম্ব আপতন কাকে বলে? প্রশ্নটা হচ্ছে অবিলম্ব আপতন। এইটা বললাম আমরা আয়না, এটা হচ্ছে আয়না। এই আয়নাটার নাম হচ্ছে, এইখানে নাম দিলাম এম, আর এখানে এম ড্যাশ, ঠিক আছে। আর এইটা হচ্ছে অবিলম্ব। বল অবিলম্ব, দেখি মনে হচ্ছে এটা অবিলম্ব। দেখ না, তলের সাথে 90 ডিগ্রিও আছে। এইটা হচ্ছে অবিলম্ব। এটা কি বটে? অবিলম্ব, ঠিক আছে। এইবারে আমি এইখানে একটা টর্চ রাখলাম এইখানে, তাহলে টর্চের, হ্যাঁ অবিলম্ব বরাবরই ফিরে যাবে। দেখ, আমি এই একদম পুরোপুরি সোজাসুজি ফেললাম আলোটা, তাহলে এই বরাবর পড়বে, আবার এখানে পড়ার পর আবার এদিকে ঘুরে যাবে, মানে এখানে পড়বে না ছেদ করে চলে যাবে। আলো তো সোজাসুজি, টর্চের আলো ফেলবি সোজাসুজি, দেখবি যেখান থেকে যাচ্ছে আবার সেইখানেই ফিরে আসে, দেখিছিস? দেখবি সোজাসুজি। আজকে দেখাবো, আজকে সেই আপতিত রশ্মি প্রচলিত রশ্মি, হ্যাঁ দেখাই দেবো। হ্যাঁ, ওটা দেখাই দেবো, আজকেই দেখাই দেবো। হ্যাঁ, তাহলে সোজাসুজি, নুনুরা শোনো, তাহলে সোজাসুজি যদি আলোটা ফেলি তাহলে সোজাসুজি ফিরে যাবে। এটার নাম কি বললাম? অবিলম্ব। তাহলে অবিলম্ব বরাবর যদি আলো ফেলি সেইটাকেই বলবো অবিলম্ব আপতন। মানে আপতন কেমনভাবে করব? অবিলম্ব বরাবর আপতন করব, সেই জন্য এটার নাম দেবো অবিলম্ব। এদিকে দেখ, শুন রে, এই কোনটা আমি, এইটা আপাতত রশ্মি, দেখ তীরচিহ্নটা দেখ, তীরচিহ্নটা দেখ, এটা কি রশ্মি? এই কোনটা মোটামুটি কত হবে তোদের আন্দাজ মতো? 45, ঠিক আছে, 45 ধরে নিলাম, 45, ঠিক আছে। 45, সেই কি ব্যাপার, मेरी गलती से मुंह फिसल गई, जबान टूट गई मेरी। ঠিক আছে, ঠিক আছে, শুন এদিকে দেখ, এই কোনটা কত ডিগ্রি বললাম? দেখ এই কোনটা বলতো আপতন কোন বাড়লো না কমলো? সবাই এটা ভুলটা করে, সবাই কি কোনটা দেখে জানিস? এই ভূমির সাথে এইটা আপতিত রশ্মি, আর এটা কি বটে? অবিলম্ব। তাহলে দেখ এই কোনটা ছোট, দেখ না আপতন কোণ বাড়ছে না কমছে? বাড়ছে। কেন? কোনটা কার সাথে দেখতে হবে? ভুল করে সবাই, ভালো করে শুনে রাখ। হ্যাঁ, তোরাও ভুল করবি, দেখ তোকে আমি প্রশ্নতে ভুল করাই দিচ্ছি। হ্যাঁ, মানে দেখতে পাচ্ছি শাক দিয়ে মাছ টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শুন শুন শুন, এই একদিন প্রথম শুরু, আজকেই সিরিয়াসনেস নাই, তুই ভাব। আমি ভাবছি আজ 3 মাস পর, মানে সেমিস্টার টাইমে কি হবে দিলি, তখন চলে আসবে, পড়তে হবে, মরণকালে হরিনাম করতেই হবে, সবাই করে আমিও করবো। দেখ দেখ,
হ্যাঁ যাবে যেদিন শ্মশান ঘাটে। এদিকে দেখ দেখ, শুন রে, এইটা দেখ, আপতন কোণ ছোট, এটা আপতন কোণ বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে এইটা আপতন কোণ ধরলাম মোটামুটি 60 ডিগ্রি, এটা এই কোণটা 60 ডিগ্রি হবে না 60। এবার দেখ কমছে, আপতন কোণ কমছে, কমছে, কমতে 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 অবিলম্ব বরাবর পড়লো। তাহলে বলতো আপতন কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 0 ডিগ্রি না 90 ডিগ্রি? 0 ডিগ্রি। সবাই ভুল করে। এই কোণটা কোণ বরাবর পড়ছে, মানে এইটা ধর অবিলম্ব, এইটা অবিলম্ব, আর আলোটাও পড়ছে এই পথ বরাবরই একদম। কোনটা কার সাথে মাপা হয়? অবিলম্বের সাথে। ঠিক আছে, তার মানে এইটা অবিলম্ব। আমি দেখ কোনটা দেখ 60 ডিগ্রি আছে মোটামুটি, কমাচ্ছি কমাচ্ছি কমাতে 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 0 হয়ে গেছে। তাহলে অবিলম্ব বরাবর পড়লে আপতন কোণ কত ডিগ্রি হয়? আপতন কোণ আই সমান কত ডিগ্রি? 0 ডিগ্রি। আলোটা যদি এই পথ বরাবর পড়ে আবার ঘুরিয়ে এই পথ বরাবরই যাবে, তাহলে প্রতিফলন কোণ কত ডিগ্রি? আপতন কোণ 0, প্রতিফলন কোণ 0 ডিগ্রি। তাহলে অভিলম্ব আপতন কাকে বলে? যদি আলোকরশ্মি অভিলম্ব বরাবর পড়ে তখন ওই আপতনটাকে আমরা বলবো অভিলম্ব। আর অভিলম্ব আপতনের সময় আপতন কোণ, প্রতিফলন কোণ 0। বলতো চ্যুতি কত? চ্যুতি কত? চ্যুতি সূত্র করায়নি কিন্তু তাও বলা যায় সাধারণ বুদ্ধিতে। ভালো করে ভাব, চ্যুতি মানে কি? যে পথে যাওয়ার কথা ছিল আর যে পথে গেছে তার মাঝের কোনটা? কোন পথে যাওয়ার কথা ছিল বল? কোন পথে যাওয়ার কথা ছিল বল? স্বাভাবিক বুদ্ধিতে কোন পথ বরাবর যাওয়ার কথা ছিল? এই পথ বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু গেছে কি পথ বরাবর? কোন পথ বরাবর গেছে? ভালো করে আরেকবার শুন। আমি কোন দিকে ফেলেছিলাম বল? এই বরাবর ফেলেছিলাম, কিন্তু এখানে ধাক্কা খাওয়ার পর কোন পথ বরাবর গেছে? 180 ডিগ্রি লয়। ঘটনাও নাই, স্বাভাবিক বুদ্ধি দিয়ে। এখনো সূত্র পড়াই নি আমি। চ্যুতি কোণের সূত্র আছে, আমরা পড়াবো প্রতিফলনের চ্যুতি সূত্র। আর প্রদীপ যেটা বললি সেটা হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে আই মাইনাস আর। ঠিক আছে, তো এইটা দেখ ক্লিয়ার হয়েছে কিনা? এই দিক বরাবর দেখ, আমি বলে দিচ্ছি, এই দুটোর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কেন? দুটো একই দিকে আছে। দেখ কোণ বাড়ছে, বাড়তে 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 কত হলো বল? 90 থেকে বাড়তে বাড়তে 120, 150, 180। দুটো পরস্পরের বিপরীত হলে কত ডিগ্রি কোণ হয়? 180 ডিগ্রি। তাহলে আলো এই পথ বরাবর পড়ছে, ঘুরে এই পথ বরাবর যাচ্ছে, মধ্যবর্তী কোণ কত? 180। তার চ্যুতি কোণ কত? লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতি কোণ কত? বল তোদের বুদ্ধিতে কি বলছে? এইটা তো শুধুমাত্র প্রতিফলনে হচ্ছে না প্রতিসরণ শোষণ দুটোই হয়? আলো পড়ছে মানে প্রতিফলন, প্রতিসরণ, শোষণ। প্রতিফলন, প্রতিসরণ, শোষণ তিনটাই হয়, কিন্তু কোনোটাতে পার্সেন্টেজ কম বেশি হয়, এরকম ব্যাপার। যত প্লেন হবে তত প্রতিফলন বেশি হবে, প্রতিসরণের পরিমাণটা কমে যাবে। আমি তো একটু আগেই বললাম আলো পড়লে তিনটেই হয়, প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, লেন্সও শোষণ হয়। এবার তোদের মনে হচ্ছে যে আয়নাতে তো প্রতিসরণ হয় না, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে তো যায় না। হ্যাঁ যায় না, কেননা ওটা প্লেন মির একদম পুরো সমতল হলে যায় না। আর পেছনটা তো অবশ্যই প্রলেপ দিয়ে থাকতে হবে, তুই প্রলেপটা হারাই দিবি, যাবে। বলতো আয়নার পেছনে প্রলেপটা কিসের দিয়ে থাকে? পারদের দিয়ে থাকে। পারদ মানে অ্যামালগাম থাকে, পারদ সংকট থাকে। বা আরেকটা আছে, নাম মনে রাখবি, রেড লেড। ওই লেড মানে তো সে পারদেই, তাই তো? সিসা রেড মানে সিসা, তাই তো? পিবি কি বটে এটা? PB2O3 সম্ভবত রেড লেডের সংকেত। তো সংকেতটা না মনে রাখ, নামটা অন্তত মনে রাখবি, রেড লেডের প্রলেপ দেওয়া হয়। বেশি ইম্পর্টেন্ট বলবো না, কিন্তু মনে রাখবি, ঠিক আছে? তাহলে অভিলম্ব আপতন, ভালো করে শুনবি। অভিলম্ব আপতনটাই এমন আপতন, এটাও শর্টে দেই, বলবি নিচের কোন আপতনের ক্ষেত্রে আলোকরশ্মি, এইটা একটা মাধ্যম, এর নাম দেখি। এইটা ধরলাম আমরা প্রথম মাধ্যম, আর এইটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। দুটো মাধ্যম আছে। আলোকরশ্মি অভিলম্ব আপতন করছি। অভিলম্ব আপতনটাই এমন একটা আপতন যে আপতনটা আলোকরশ্মি প্রথম থেকে দ্বিতীয়তে বেশিরভাগ যায়।
কি বললাম, প্রতিফলনে তো যায় না, আমরা জানি প্রতিফলনে কি হয় বল, আলোক রশ্মি যে মাধ্যম থেকে যাচ্ছিল সেই মাধ্যমে ফিরে আসে। কিন্তু তুই 30 ডিগ্রিতে ফেললি, 20 ডিগ্রিতে, 50 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, সব ডিগ্রিতে ফেলে দেখলি, তার মধ্যে যদি পুরোপুরি অভিলম্ব বরাবর ফেলিস তাহলে আলোক রশ্মির কিছু অংশ হলেও প্রথম থেকে দ্বিতীয় মাধ্যমে যায়। ঠিক আছে, তাহলে প্রথম থেকে দ্বিতীয় মাধ্যমে তখনই যাবে যদি আলোক রশ্মির কী হয়, অবিলম্ব আপতন হয়। তাহলে কোন আপতনের ক্ষেত্রে আলোক রশ্মি প্রথম থেকে দ্বিতীয় মাধ্যমে যায়? এটাতেই যায় বেশিরভাগ আলোটা এটাতেই যায়, তাছাড়া যায় না। ঠিক আছে, অবিলম্ব আপতন ক্লিয়ার। দেখো অবিলম্ব আপতন লেখা আছে, তোদের কোনো চাপ নাই, পুরোপুরি যে পয়েন্টটা বললাম সেটা এইদিকে ডাইন দিকে লেখা আছে। ঠিক আছে, এত বড় ইতিহাস আমি বলবো না লিখতে, একদম বলবো না, তার থেকে মুখস্থ করে আসবি। ঠিক আছে, মুখস্থ অবশ্যই চাই, প্রতিদিন পড়া ধরাবো আমি। ঠিক আছে, এইবারে কিন্তু টার্গেট 35-এর মধ্যে 30-এর এভাব পেতে হবে, কীরকম টার্গেট রাখ আমি বলে দিচ্ছি। ঠিক আছে, রাখতেই হবে একদম। আলোর প্রতিফলন, ঠিক আছে, পাবি এমন অসম্ভব কিছু লয়, এইবার অন্তত ফিজিক্সে পাওয়াটা সত্যিই সম্ভব। সেটা তোরা যদি প্রতিদিন পড়া করে আসিস তোরা পার্থক্য লক্ষ্য করতে পারবি একদম 100%। আর তাও যদি তুই প্রতিদিন পড়া করে নিয়ে আয়, ঠিক আছে, তাও যদি তোর 30-এর উপরে না নাম্বার ওটা তুই আমাকে বলবি, সে তুই পরীক্ষা দিলেই বুঝতে পারবি আমার কাছে। ঠিক আছে, এইবারে নেক্সট শুন, নেক্সট আমরা পড়াবো আলোর প্রতিফলনকে। প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের সূত্র, এইগুলো আমরা পড়াচ্ছি নেই। ঠিক আছে, সেই জন্য 10-এর ভিডিওগুলো ওই জন্য দেওয়া হয়েছে। আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি যেগুলো 7-এ নাই, মানে 7-এ আছে, মানে তোরা পড়িস নি। আলোর প্রতিফলনকে দুভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আলোর প্রতিফলনকে দুভাগে ভাগ করা যায়। কি কি নামগুলো শুধু লেখছি আমরা। ঠিক আছে, নোটস তো বানানো হয়েছে, এই নোটটা দেখবি আর রেকর্ডিংটা থাকবে, চাপের কিছু নাই, আমরা তোর দিকে ইয়ে করে দেবো। ঠিক আছে, তো যদি মনে হয় যে আমরা রেকর্ডিংটা 2x করে দেখবো, পাশে নোটটা রাখবো, তাহলে আরও ভালো মুখস্থ হয়ে যাবে। আর এখন টাইম আছে, এখন থেকে না বেশি মানে খাট। ঠিক আছে, একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর অঙ্কগুলো নিজে প্র্যাকটিস কর, নিয়ে পরে দেখা যায় এই অঙ্কটা আমার হয় নাই, সঙ্গে সঙ্গে 2টো করে অঙ্ক কর পার ডে। বা নিজে আজকে যেটা পড়লি সেটা আজকে যাওয়ার পর তোকে লিখতে হবে একবার মুখস্থ করে। আজকে আরেকটা শুন, পড়ার নিয়ম, ফিজিক্স পড়ার নিয়ম সব থেকে বেস্ট হচ্ছে ঠান্ডা মাথা যখন থাকবে, মানে ঘুম থেকে ওঠার পর, আমি এটাই সাজেস্ট করি। আর 2 নম্বর হচ্ছে, আমি আজকে পড়ালাম, আজকে 4 ঘন্টার বেশি দেরি করি না, আমাদের ব্রেন 6 ঘন্টা ভালোভাবে মনে রাখতে পারে, তারপর সব ব্লার হয়ে যায়। আজকে যাওয়ার পর তুই যদি মুখস্থ করিস, তোর যদি এটা 10 মিনিটে মুখস্থ হয়, তুই যদি অন্য দিন করিস সেটা তোর 1 ঘন্টার বেশি লাগবে, একদম শিওর। আজকে যেটা পড়ছিস না, তুই আজকে যাওয়ার পর 10 মিনিট হলেও টাইম দিবি। এই খাতা বরং যে পিডিএফ বানাইলে এখানে 3 পাতা যটা আছে, কিন্তু আজকেই করবি। তুই আজকে যদি করিস তো 10 মিনিটে মুখস্থ হয়ে যাবে, সেটা মাথায় রাখবি। ঠিক আছে, এবার শুন নেক্সট, নিয়মিত প্রতিফলন আর একটা আছে বিক্ষিপ্ত প্রতিফলন। দুটো প্রতিফলনেই কিন্তু আমরা না দেখি, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। প্রতিফলনকে দুভাগে ভাগ করেছে, একটা নিয়মিত প্রতিফলন আর একটা বিক্ষিপ্ত প্রতিফলন। তো প্রথমে আমরা পড়াচ্ছি নিয়মিত প্রতিফলন। ঠিক আছে, নিয়মিত প্রতিফলনটা কীরকম দেখ, এটা হচ্ছে আয়না। ঠিক আছে, এটা আয়না, এইখানে আলোক রশ্মিটা দেখ, এটা একটা আলোক রশ্মি, এইটা একটা আলোক রশ্মি। ঠিক আছে, আর এইটা একটা আলোক রশ্মি। দেখতো এই 3টা আপতিত আলোক রশ্মি না প্রতিফলিত আলোক রশ্মি? আপতিত আলোক রশ্মি। বল এই আপতিত আলোক রশ্মিগুলো সমান্তরাল না অসমান্তরাল? সমান্তরাল। এইখানে পড়ার পর এই আলোক রশ্মিগুলো এবারে ঘুরে যাবে। দেখ এই আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মিগুলো সমান্তরাল, আর এখানে পড়ার পর যে প্রতিফলিতগুলো সেইগুলো সমান্তরাল কিনা, এই প্রতিফলনটাকেই আমরা বলবো নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলনে আপতিত রশ্মিগুলোও সমান্তরাল থাকে আর প্রতিফলিত রশ্মিগুলোও সমান্তরাল থাকে। হ্যাঁ অবশ্যই এটা বলবো, তবে এইটা তখনই হবে যখন এই যে আয়নাটা দেখতে পাচ্ছিস, এই যে ব্লু কালারের আয়নাটা লেখা ছিল, এই যে এইটা ঠিক আছে, এইটা প্লেন হইতে হবে, একদম পুরোপুরি প্লেন হইতে হবে। যদি পুরোপুরি প্লেন হয় তখনই, ঠিক আছে, এইটা নিয়মিত প্রতিফলন হবে। তাহলে নিয়মিত প্রতিফলন হইতে গেলে 2টো শর্ত আমাকে মানতেই হবে। তার মধ্যে একটা হচ্ছে এই তলটা,
এই প্রতিফলক তলটাকে মসৃণ হইতে হবে না অমসৃণ হইতে হবে? মসৃণ হইতে হবে। আর নিয়মিত প্রতিফলন কখন বলবো? যখন আপতিত রশ্মিগুলো সমান্তরাল আর প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল, তাহলে এইটাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। কিন্তু ব্যাপার হচ্ছে নিয়মিত প্রতিফলনের একটা প্রবলেম কি জানিস? তোকে চোখ কোথায় রাখতে হবে তুই দেখতে পাবি। এই আলোটা এখানে ধাক্কা খাওয়ার পর যে আসছে, তোকে নিশ্চয়ই এইখানে চোখটা রাখতে হবে। এইখানে চোখ রাখতে হবে। এইখানে যদি চোখ না রাখিস তুই দেখতে পাবি নি। চোখ যেমনই হোক, চোখটা ব্যাপার নেই, ঠিক আছে। তোকে চোখ এইখানে রাখতে হবে। মানে দেখ, এইখানে পড়ার পর আলোক রশ্মিগুলো তো এই পথে যাচ্ছি, তার মানে তোকে দেখতে হলে এই আলোক রশ্মি সোজা রাখতে হবে চোখ। তুই যদি চোখ এইখানে রাখিস দেখতে পাবি, তুই এইখানে রাখলে দেখতে পাবি, এইখানে রাখলে দেখতে পাবি, এইখানে রাখলে দেখতে পাবি, পাবি নেই। তোকে চোখ এইখানেই রাখতে হবে, তবে দেখতে পাবি। দর্শক কোন দিক মানে না আপাতত রশ্মি দেখাবো না, এখানে ধাক্কা খাওয়ার পর যে আলোক রশ্মিগুলো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাছাড়া তো চোখটা দিলে এবার দিয়ালে মানে চোখটা খুলে পরে আয়নাতে রাখতে হবে আপাতত এগুলো দেখার জন্য। না আপাতত এগুলো দেখা যাবে না, ঠিক আছে। মানে প্রতিফলিত দেখ, আমি যেমন তোকে দেখতে পাচ্ছি, তোকে কী করে দেখতে পাচ্ছি? তোর শরীরে আলোটা পড়ছে, আলোটা পড়ার পর প্রতিফলন হচ্ছে, ওইটা আমার চোখে দেখতে পাচ্ছি। এবার যদি বলি তোর গায়ে যেটা পড়ছে সেইটা আমি আপাতত দেখবো, তাহলে চোখটা খুলে তোর গায়ে রাখতে হবে, বটে কি না? বটে কি না? তো এইটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন, প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হয় না হয় না? হয়। প্রতিফলক তলটাকে কেমন হইতে হবে? মসৃণ হইতে হবে, ঠিক আছে। আর এইখানে দর্শক সব জায়গা থেকে দেখতে পাবে না নিয়মিত প্রতিফলন। এবার শুন, এই ছবিটা মনে রাখ, বিক্ষিপ্ত প্রতিফলন লিখতে গেলে আমাকে মুছতে হবে বড় ছোট, ঠিক আছে। বিক্ষিপ্ত প্রতিফলনটা কীরকম দেখ, বিক্ষিপ্ত প্রতিফলন। এবারে দেখ, এইখানের সারফেসটা, এখানে সারফেসটা এরকম উঁচু নিচু হয়, তাই তো? কেশাটার রাস্তা নাকি, কেশাটার বাম্পারগুলো, হ্যাঁ তাও বলতে পারিস, বা লক্ষণপুরের রাস্তাটাও এরকমই, ঠিক আছে। এবার শুন, আগেরটা মসৃণ ছিল তলটা, এখন তলটা অমসৃণ। এবার দেখ, আলোক রশ্মি আমরা সমান্তরালে ফেলাবো। আলোক রশ্মি দেখতো, আলোক রশ্মি তীর চিহ্ন মাস্ট, ঘুরে যাস না। দেখতো আপতিত আলোক রশ্মিগুলা, আপতিত আলোক রশ্মিগুলা সমান্তরাল কিনা? প্রায় সমান্তরাল। হ্যাঁ, এবারে সমান্তরাল হয়েছে মোটামুটি, ঠিক আছে, সমান্তরাল। কিন্তু এ শুনবি রে, আপতিত রশ্মিগুলো সমান্তরাল, কিন্তু এখানে ধাক্কা খাওয়ার পর যে আলোক রশ্মিগুলো যাবে, এটা এইদিক গেল, এটা এইদিকে গেল, ঠিক আছে, এইটা হয়তো এইদিক গেল, মানে যেটা যেদিকে মন, ঠিক আছে, এটা এইদিকে গেল। তাহলে দেখতো আপতিত রশ্মিগুলো সমান্তরালে ছিল, এই আপতিত রশ্মিগুলো সমান্তরালে ছিল, কিন্তু পড়ার পর চারিদিকে ছড়ে গেল। এটা কখন হয়? তলটা কেমন হতে হবে? মসৃণ না অমসৃণ? অমসৃণ হতে হবে। তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন হতে গেলে তলটাকে অমসৃণ হতে হবে। এক নম্বর ক্লিয়ার হয়েছে তো, অমসৃণ হতে হবে। আর এইখানে প্রতিফলিত রশ্মিগুলো চারিদিকে ছড়ে যায় না একদিকেই যায়? চারিদিকে ছড়ে যায়। তার মানে তুই চোখ এখানে রাখলেও দেখতে পাবি। এবার আমি তো চারটের আলোক রশ্মি নিয়ে দেখাইছি, এখানে রাখলেও দেখতে পাবি, এখানে রাখলেও দেখতে পাবি, এখানে রাখলেও দেখতে পাবি, এখানে রাখলেও দেখতে পাবি, সব জায়গায় দেখতে পাবি। এই কারণেই সিনেমার পর্দা অমসৃণ করা হয়, এই জন্য সিনেমার পর্দা অমসৃণ করা হয়, ঠিক আছে। সিনেমা দেখতে যাই না, স্কুলে প্রজেক্টার তো লাগায়, প্রজেক্টার লাগানোর জন্যে দেয়ালটা কী জন্যে রং করে সাদা? দেয়ালে কেন প্রজেক্টার লাগায়? দেয়ালে বাদ দিয়ে একটা সাদা ইয়া কী বলে বোর্ড কিনে নেবে, বোর্ডে পড়ানো হবে, বোর্ডে ইয়া করা হবে, করে না তো? কেন করে না? কেন বলতো? এটা প্লেন, প্লেন, এটি কোন প্রতিফলন হয়ে যাবে? নিয়মিত না বিক্ষিপ্ত? নিয়মিত। তাহলে নিয়মিত প্রতিফলন হলে একটা জায়গার থেকে দর্শকগুলো দেখতে পাবে। আর সিনেমার পর্দাটা কেমন করা হয়? অমসৃণ, এলোমেলো, মানে এবড়ো খেবড়ো। আর এবড়ো খেবড়ো হওয়ার জন্যে আলোগুলো চারিদিকে ছড়িয়ে যায়। ধর এইখানে করলাম আমরা সিনেমার পর্দা, তাহলে চারিদিকে ছড়িয়ে যাবে। তার মানে আমি এইখানে বসেও দেখতে পাবো, অভিজিৎ ওইখানে বসেও দেখতে পাবে,
ওইখানে বসেও দেখতে পাবে, সব জায়গা থেকে দেখতে পাবে। সেই জন্যে সিনেমার পর্দা অমসৃণ করা হয়। অমসৃণ করা হলে কোন প্রতিফলন ঘটে? বিক্ষিপ্ত প্রতিফলন। আর এটা সুবিধা কি? দর্শক যে কোনো জায়গায় থাকুক দেখতে পাবে। তাহলে যদি প্রশ্ন আসে সিনেমার পর্দা কেন অমসৃণ করা হয়, পারবি লিখতে? যদি যদি প্রশ্ন পড়ে বইয়ের পাতা খসখসে করা হয় কেন, পারবি লিখতে? বইয়ের পাতা খসখসে, কিন্তু এমনি মনে হচ্ছে প্লেন তো, হ্যাঁ খসখসে করা হয় কেন? সব জায়গা থেকে দেখতে পাবে কি কীরকম ব্যাপার, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে খসখসেটা তো বললাম আমরা, অমসৃণ কেন করা হয়, এগুলো দেখ 7-এর ছিল। তো যদি মনে হয় যে প্রশ্নগুলো দরকার আছে তাহলে পাঠাই দেবো, কিন্তু আমি এগুলো লেখা নাই, কিন্তু আমি বলে দিচ্ছি। নেক্সট শুন, ঠিক আছে মানলাম আমরা অমসৃণ করা হয়েছে। এর ব্যাপার হচ্ছে দেয়ালটা সাদা রঙে কেন করে? যদি কেউ ক্লাস 10-এর সব ভিডিওগুলো দেখেছিস তাহলে বলেছি এখানে সাদা সব আলোকে ছাড়ি দিই, সব আলোকে ছাড়ি দিই, হ্যাঁ সাদা সব আলোকে ছাড়ি দিই, তাহলে সবগুলোই আমরা ভালোভাবে দেখতে পাবো। এইবারে আমরা সাদা বাদ দিয়ে ধর ব্লু করলাম, এর ব্লু করেছি, হ্যাঁ এই ব্লু কি করবো, ব্লুটাকে ছাড়ি দিবে, বাকিগুলোকে সব শোষণ করে নেবে। সেই জন্য ব্লু করতে পারবো না। সবুজ করতে পারবো কি? সবুজ একই রকম, সবুজ কি করবে, সবুজটাকে ছাড়ি দিবে, বাকিগুলোকে সবগুলোকে, মানে সিনেমার পর্দায় শুধু সবুজই দেখতে পাবি, সব জিনিস সবুজ, গ্রিন স্ক্রিনে গেছি, ঠিক আছে। সেই জন্যে অন্য কোনো রং করা হয় না। সাদা রং কী করে, সব রঙকেই সমানভাবে ছেড়ে দেয়, মানে প্রতিফলিত করে দেয়। হ্যাঁ এটা টেনে ছিল, টেনে ভিডিওগুলো ওই জন্য বললাম একবার দেখে আসবি, ঠিক আছে। তাহলে সিনেমার পর্দা কেন সাদা আর অমসৃণ করা হয়? আলোর প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, ঠিক আছে। এদিকে দেখ রে, অমসৃণ তলে ঘটে, ঘষা কাজে ঘটে, সব এগুলো লেখা আছে, এগুলো লেখার দরকার নেই। সিনেমার পর্দা সাদা অমসৃণ করা হয় কেন, কী লেখা আছে কিনা? হ্যাঁ তাও বলে দিচ্ছি, সমান্তরাল হলে শুধুমাত্র দর্শকরা এক জায়গা থেকে দেখতে পেতে, লিখে দিই, ঠিক আছে। এইবার হচ্ছে প্রতিবিম্ব, এখনো ঢুকিনি, ঠিক আছে। ও এগুলো এত পাতি, চাপের কিছু নেই, আমি আছি তো। যত উপবাদ্য আছে তোকে একটা মুখস্থ করাবো না, উপবাদ্যের মতো যত প্রমাণ আছে, ঠিক আছে। আর সমান 2F করেছিস কি? আর সমান 2F দেখেছিস, মানে বুঝতে পেরেছিস তো যে এইটা এই কোনটা সমান এই কোনটা, বুঝতে পারলে হচ্ছে। এবারে কী বলতো, এই উপবাদ্যগুলা কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এইবার শোন, এইবারে আমরা পড়াবো প্রতিবিম্ব। শুন রে, প্রতিবিম্ব। তার আগে বলে দিই, প্রতিবিম্ব পড়ানোর আগে আমাকে সদ্বিম্ব আর অসদ্বিম্ব পড়াই দিই, তাহলে প্রতিবিম্বটা হয়েই যাবে। সদ্বিম্ব আর অসদ্বিম্ব, হ্যাঁ দেখতে পাচ্ছিস, ক্লাস 10-এ পড়াইছে, এখনো মনে আছে। পড়াবি 9-10 আমি ছাড়ি দেবো এখানে। সদ্বিম্ব আর এখানে আছে অসদ্বিম্ব। দেখ প্রথম কথা বলে দিই, সদ্বিম্ব আর অসদ্বিম্ব ভালো এখন বুঝতে পারবি তো যদি কেউ ক্লাস 10-এরটা দেখে এসছিস। যদি না দেখেছিস তাহলে অবশ্যই কিন্তু ক্লাস 10-এর ভিডিও দেখ আগে, একদম আমার ক্লাস 10-এর পড়ানো আলাদা, অনেক বাড়তি পাবি দেখবি। যদি পড়েছিস গ্যারেন্টি তুই বাড়তি পাবি, এই 100% পাবি। তুই যেখানেই পড় 10-এ আমার ভিডিও একবার দেখবি, নাহলে কিন্তু সদ্বিম্ব অসদ্বিম্ব আজ যেটা পড়াচ্ছি পারবি না বুঝতে। আর যদি এটা দেখিস হালকা বুঝতেও পারিস, অবশ্যই আরেকবার দেখার পর এটা দেখবি। সৎ ই হচ্ছে সৎ ব্যক্তি, ই সত্যি সত্যি মিলে, আর যেটা আমাদের মনে হবে সেটা অসৎ মনে হবে, একটা ফিল এলো নেই। দেখবি গ্রীষ্মকালে, শুন ফিল, ওরা অন্য কিছু ফিল বলছে, মুখ চোখ ছিল দেখ, শোন যেটা পড়াচ্ছিলাম আমরা, সদ্বিম্ব আর অসদ্বিম্ব। শুন রে, সদ্বিম্ব আর অসদ্বিম্ব। দেখবি গ্রীষ্মকালে যখন পিচ রাস্তার উপর দিয়ে আমরা যাই না, তো দেখবি বাইক চালায় যদি যাস হাই রোডে, বিশেষ করে মনে হবে যে দূরে কোথাও জল পড়ে আছে। হ্যাঁ সাইকেলেও বোঝায় না, বলে সাইকেলে বেশি দূর যাওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ সে, হ্যাঁ ওইগুলোতে বেশি বোঝায়। মনে হয় যে জলে ভর্তি আছে, যাই সামনে দেখবি জলের বিন্দু মাত্র নেই, মরিচিকার মতন, ঠিক আছে। তো এইটা আমাদের মনে হচ্ছে না, সত্যি সত্যি বটে মনে হচ্ছে, মানে তোর চোখের ভুল কি না,
আমাদের চোখ কত জায়গায় ধোকা দেয় সেইটা আমরা পুরো আলোতে আনবো। আমরা আলোতে কেন পড়ব শুন, আমরা যেখানে মাছকে দেখতে পাচ্ছি মাছ এখানে নাই, চোখের কত বড় স্ক্যাম দেখ, তার একটু নিচে আছে। আবার মাছের সাথেও স্ক্যাম হয়, ও যেখানে আমাকে দেখতে পাচ্ছে আমি সেখানে নাই, আমি আরও উপর দূরে আছি। হ্যাঁ, আমরা যেখানে সূর্যকে দেখতে পাচ্ছি সূর্য সেইখানে নাই, দূরে কি মানে অন্য পজিশনটাই আলাদা আছে। ঠিক আছে, মানে কত স্ক্যাম হচ্ছে, চাঁদকে যেখানে দেখতে পাচ্ছি চাঁদ সেখানে নাই। ঠিক আছে, তাহলে আমাদের সাথে যে এতগুলো স্ক্যাম হচ্ছে সেইগুলো জানতে পারবো আমরা আলো থেকেই। ঠিক আছে, প্রতিসরণ। এবার শুন, সৎবিম্ব মানে কি বললাম, সত্যি সত্যি মিলিত হয় যেটা সেটা সৎ, আর যেটা সত্যি সত্যি মিলিত হয় না সেটা অসৎ। এবার সত্যি সত্যি মিলিত হয় আর হয় না কখন, প্রতিফলন বা প্রতিসরণের পর। এ শুন রে, এদিকে দেখ, প্রতিফলন বা প্রতিসরণের পর আলোক রশ্মি যদি কোনো বিন্দুতে সত্যিই মিলিত হয়, সত্যিই মিলিত হয় বা সেই বা লেখার দরকার নেই, বিন্দুতে মিলিত হয়, তবে সেকেন্ড বিন্দু মানে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে। আমি বারবার বলে দিচ্ছি, এইটা সংজ্ঞা তখনই বুঝতে পারবি ট্রেনের ছবিগুলো দেখলে। ট্রেনের প্রতিবিম্বের ছবি যদি না দেখেছিস তাহলে কিন্তু বুঝতে পারবি না, কেননা আমি ওইটা ডিটেলসে বলছি নি, কেননা ছবিগুলো এখানে করানো মানে সত্যিই বোকামো। কি বললাম দেখ, প্রতিফলন বা প্রতিসরণের পর আলোক রশ্মি যদি কোনো বিন্দুতে সত্যি সত্যিই মিলছে, তখন ওই আগের বিন্দুটার প্রতিবিম্ব এই বিন্দুটাকে বলবো, মানে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বললে, মানে প্রথম মানে কীরকম দেখ, আমি একটা ছবি জাস্ট দেখাচ্ছি ডেমোর জন্য। ঠিক আছে, এইরকম করে দর্পণ লিখতাম, বুঝতে পারবি কি, যদি না দেখেছিস তা ফালতু দেখাই লাভ না। এটা কি দর্পণ বলতো, অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণের এইটা ধরলাম আমরা ফোকাস, এটা ধরলাম বক্রতা কেন্দ্র। ঠিক আছে, আমরা যদি এইখানে কোনো বস্তুকে রাখি, এটার নাম কি বলতো, মেরু, এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র। আর বস্তু কোথায় রেখেছি আমি, দুটো আলোক রশ্মি পাঠাই, দুটো, একটা আলোক রশ্মিকে সোজা পাঠাবো, সোজা পাঠালে কোন পথ দিয়ে যায়, ফোকাস বিন্দু দিয়ে যায়, প্রধান অক্ষে সমান্তরাল পাঠালে। আরেকটা আলোক রশ্মিকে বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাই, ওই বস্তুর মাথা হয়ে দেখবি। এগুলো সব ডিটেলসে করাইছি, এত তাড়াতাড়ি করাইলে এটা বুঝতে পারবি না, তাহলে এই পথ বরাবরই ঘুরে যাই, এত তাড়াতাড়ি বুঝতে যদি না পারিস অবশ্যই ট্রেনটা দেখতেই হবে মাস্ট। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো ডট ডট লাইনে যখন বাড়াবো, যেখানে মিশলিও সেখানে এরকম একটা বিম্ব আঁকি। ঠিক আছে, ভালো করে শুনবি রে। এইবার দেখ, এই আলোক রশ্মিগুলো সত্যি সত্যি কি এখান থেকে আসছে, সত্যি সত্যি আসে নাই, আমার মনে হচ্ছে এগুলো ডটেড লাইনে বাড়াইছি। দেখ, ডট 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 দিয়ে বাড়াইছি, মানে আমার এখানে যদি চোখ রাখি তো এরকম মনে হবে যে এই জায়গা থেকে আলোগুলো এইভাবে ছড়ে যাচ্ছে, এইভাবে ছড়ে যাচ্ছে, এইভাবে এইভাবে ছড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। আমি যদি এখানে চোখ রাখি তবে আমার মনে হবে, সত্যি সত্যি হয় না এরকম। তখন এটা কি বলবো, সদ্বিম্ব না অসদ্বিম্ব? এইটা প্রথম বিন্দু আর এটা, তাহলে এই দ্বিতীয় বিন্দুটাকে তো প্রতিবিম্বটা বলি, এটা তো বস্তু, এটা বস্তু, আর এটা কি বটে, প্রতিবিম্ব। এটা প্রথম বিন্দু, এটা, তাহলে দ্বিতীয় বিন্দুটাকে প্রতিবিম্ব বলবো না প্রথম বিন্দুটাকে? এটা প্রথম, এটা তো বস্তু আছে, বস্তু না থাকলে প্রতিবিম্ব কি করে থাকবে, আমি না থাকলে আমার ছবি কি করে থাকবে? তাহলে এইটা হচ্ছে বস্তু, এটা প্রথম, বস্তুটাই তো প্রথম, ছবিটা পরে। তাহলে এটা প্রথম বিন্দু, এটা কোনটা প্রতিবিম্ব, এইটা বস্তু না এইটা বস্তু? এইটা বস্তু, এটি কি বটে, প্রতিবিম্ব। তাহলে এইটাকে প্রতিবিম্ব বলবো কার, তার মানে দ্বিতীয়টাকে প্রথমটার প্রতিবিম্ব বলবো। কোন প্রতিবিম্ব, সৎ না অসৎ? অসৎ। এটা সত্যি সত্যি মিলছে কি, মিলে নাই।
এটা সত্যি সত্যি মিলে নেই তো, ডটের লাইনে বাড়াইছি অসৎ বিম্ব। অভিক একবার দেখবি কিন্তু ভিডিওগুলো, দেখিছিস সবগুলো প্রতিবিম্বের ছবি পর্যন্ত দেখিছিস অন্তত, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। কেননা আমি এখানে কিন্তু না, তোরা যদি ইয়া করেছিস মানে এরকম ভাবিস না যে আমরা যেটা টেনে পড়াইছি এই টেনটা আমি এক্সট্রা পড়াইছি, দেখবি রৈখিক বিবর্ধন কোথায় ধনাত্মক কোথায় ঋণাত্মক, কোনো স্যার ওই জায়গা টেনে করায় না ওইগুলো। কেন টেনে ওইখান থেকে প্রশ্ন খুবই কম পড়ে, খুবই কম, মানে হ্যাঁ আমি বলে দিয়েছি ওইখানে, কিন্তু তাও আমি করাই দিয়েছি কেন বলতো, আমি জানি 12-এরগুলো দেখতে বলবো এখান থেকে, সেই জন্য করাই দিয়েছি। তাহলে অবশ্যই আমি বলবো যে 10-এরটা যদি না দেখেছিস দেখবি, এই তুই দেখেছিস কটা দেখেছিস? চারটাতে সেরকম কিছু নাই, তুই শুধু প্রতিফলনটা পড়ানো হয়েছে মনে হয়, দেখবি এরকম ভুল করিস না। না 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 13টার মতো আছে। যদি তাহলে প্রতিফলন বা প্রতিসরণের পর আলোক রশ্মি যদি কোনো বিন্দুতে সত্যিই মিলিত হয় তখন এটাকে বলবো সদ্বিম্ব, আর যদি মনে হচ্ছে যে অপসৃত হচ্ছে মনে হয় তখন এটাকে বলবো আমরা অসদ্বিম্ব, মানে সত্যি সত্যি মিলবে কি নাই। আর এইটা যদি ভালোভাবে ফিল করতে চাস, ছবি যারা ছবি দেখেছিস তারা ভালো বুঝতে পারবি, ঠিক আছে। তো যদি সত্যি সত্যি মিলিত হয় তাহলে সদ্বিম্ব, আর যদি মনে হয় তাহলে অসদ্বিম্ব। যদি মনে হয় যে ওই জায়গা থেকে ছড়েছি তাহলে অসদ্বিম্ব। তাহলে সদ্বিম্ব আর অসদ্বিম্ব বুঝতে পারিস। এইবারে চ্যুতি নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা বার করবো কীভাবে আসছি, ঠিক আছে। তো বলছি এত লেখা করছি না আমি, ঠিক আছে, যে এইটাকে আপতন কোণ বলে, এটাকে প্রতিফলন কোণ বলে। এ শুন রে, দেখ এইটা হচ্ছে দর্পণ, ঠিক আছে, এটা একটা দর্পণ। এদিকে শুন, এদিকে শুন, এইটা হচ্ছে আপতিত আলোক রশ্মি। এটা কি রশ্মি? আপতিত রশ্মি, তাই তো। এই বিন্দুটার নাম কি? আপতন বিন্দু। আমি বলেছি আলো ফেলালে প্রথম কাজ অবিলম্ব টানা, অবিলম্ব টানবো আমরা। হ্যাঁ পরে করবি, এদিকে শুন। এইবারে এই আলোটা এখানে পড়ার পর এই পথ বরাবর ঘুরে যাবে, এটা প্রতিফলিত রশ্মি। নাম দিই, এইটা এ, এই বিন্দুটার নাম দিলাম বি, এই বিন্দুটার নাম দিলাম সি, ঠিক আছে। এইটা এন, এইটা এন ড্যাশ, তাই তো। আর এইটা আয়না, তো আয়না মিরর, তাহলে এখানে নাম দিলাম এম, আর এখানে নাম দিলাম এম ড্যাশ। বল বুঝতে পারিস কি না? কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এইখানে আমি এত লেখি করাচ্ছি না, এত লেখালেখি করা মানে ফালতু। তুই দেখ এই কোণটাকে কি কোণ বলে অভিজিৎ? আপতন কোণ। এটা কি দ্বারা লেখা হয়? আই দ্বারা। কি দ্বারা লেখা হয়? এই কোণটা কি কোণ? প্রতিফলন কোণ। কি দ্বারা লেখা হয়? আর দ্বারা, ঠিক আছে। আবার বলতো প্রতিফলনের যে সূত্রটা পড়াইছিলাম, ওইখানে পড়াইছিলাম আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আই সমান আর, এর কারণ লিখতে হবে কি? আপতন কোণ সমান প্রতিফলন কোণ, লেখার দরকার নেই তো। আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এটা এই আলোক রশ্মিটা কোন পথ বরাবর যাওয়ার কথা ছিল বল? এইটা আপতিত রশ্মি, এবিটা কি রশ্মি? আপতিত রশ্মি। এই পথ বরাবর যাওয়া দরকার ছিল, এই পথ বরাবরই তো যাওয়া দরকার ছিল। ভালো করে দেখ আরেকবার, এই রশ্মিটা আমি এইরকমভাবে ফেলাইছি, এইরকমভাবে, তাহলে এই পথ বরাবর চলে যাওয়া দরকার ছিল, কিন্তু কোন দিকে বেঁকে গেছে দেখ। তাহলে কোনটা চ্যুতি কোণ বল? তোরাই বল কোনটা চ্যুতি কোণ, নাম বল। চ্যুতি কোণ কাকে বলে? যে পথে যাওয়া দরকার ছিল আর যে পথে গেছে তার মাঝের কোণটা, তাই তো। যে পথে যাওয়া দরকার ছিল আর যে পথে গেছে, ঠিক আছে। যে পথে যাওয়া দরকার ছিল, কোন পথে যাওয়া দরকার ছিল দেখতো, নামটা বলতো। এইটা তো ভালোভাবে
কোন পথে যাওয়া দরকার ছিল দেখ, এই পথ বরাবর চলে যাওয়া দরকার ছিল, কিন্তু এই পথ বরাবর গেছে কি আদৌ? গেছে কোন পথ বরাবর? বি থেকে। তাহলে চ্যুতি কোণ এইটা বটে, এই কোণটা চ্যুতি কোণ কি না বল? চ্যুতি কোণকে এইরকম চিহ্ন দ্বারা লেখা হয়, চিহ্নটার নাম কি? ডেল্টা, তাই তো? এই চিহ্নটা কি বলা হয়? ঠিক আছে, তাহলে চ্যুতি কোণ মানে কি? যে পথে যাওয়া দরকার ছিল আর যে পথে গেছে তার মাঝের কোণটা। কোন পথ বরাবর মানে আয়নাটা যদি না থাকতো, এই যে এই আয়নাটা যদি না থাকতো, এই পথ বরাবর চলে যাওয়া দরকার ছিল, এই পথ বরাবর চলে যাওয়া দরকার ছিল, তাই তো? কিন্তু এখানে আয়নাটা আছে, আয়নাটা থাকার জন্য আলোটা এই পথ বরাবর গেছে। তাহলে এই পথে যাওয়া দরকার ছিল, এই পথে গেছে, তার মাঝের কোণটা কি? ডেল্টা। তোরা বল, এইখান থেকে আমরা এইটা লিখতে পারি, দেখতো একটু ভালো করে লক্ষ্য করে, এ বি এন প্লাস এন বি সি প্লাস সি বি এক্স সমান 180 ডিগ্রি। প্লাস সি বি এক্স সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেন লিখছি? এই যে এইটে দেখ, এ বি এক্স, এই পুরো কোণটা কত ডিগ্রি হওয়া দরকার বল? 180 হওয়া দরকার নয়? কি বলছি ভালো করে দেখ, এই যে এই মাঝের কোণটা, এই যে এই পুরোটা, এটা সরলরেখা তো, এ বি এক্স সরলরেখা, তাহলে এই কোণটা কত ডিগ্রি হওয়া দরকার? 180 ডিগ্রি। তার মানে এই কোণটা আই, এই কোণটা আর, আর এই কোণটা ডেল্টা, এই তিনটা মিলে কত হওয়া দরকার? এই কোণটার মান কত? দেখ এই ছবি দেখ, এ বি এন এর মান কত বল? দেখ দেখ ঠিক করে দেখ, এ বি এন এর মান কত? এ বি ওইরকম নয়, 45 আমি জানি নি, 45 নাও ফেলতে পারি, আপতন কর আই, আপতন এ বি এনটা কত? দেখ এ বি এন, এ বি এনটা কত? আই। তাহলে এইখানে আমরা লিখতে পারি আই প্লাস এন বি সি কত? এন বি সি কত? আর আর সি বি এক্সটা তো জানি না আমরা, ডেল্টা। সি বি এক্সটা ডেল্টা কি না দেখ, সি বি এক্স, সি বি এক্স এটা কত? সমান 180 ডিগ্রি। আই সমান কি বটে রে? আই সমান আর কেন বলছি? আপতন কোণ, প্রতিফলন কোণ। বল আই এর জায়গায় আর লিখবো না আর জায়গায় আই লিখবো? যেটা বলবি তোর, যেটা আইটা আই লিখলাম, ঠিক আছে, প্লাস 8টার জায়গায় লিখে দিলাম আই। কেন আই লিখলাম? কেননা আপতন কোণ, প্রতিফলন কোণ, আইটা আই লিখলাম, কিন্তু ঠিক আছে, আইটা আই লিখলাম, এইটা থেকে আইটা আই লিখলাম, কিন্তু আর এর জায়গায় আমরা কি লিখে দিয়েছি? কেননা আপতন কোণ, প্রতিফলন কোণ, আই আর আর সমান আই লিখলাম, প্লাস এখানে কি আছে? সমান 180 ডিগ্রি। আই প্লাস আই কি হবে? 2i। এটাতে মুছে করে দিচ্ছি, তোদেরকে তো টুকতে হবে কেন? তাহলে 2i প্লাস ডেল্টা সমান 180 ডিগ্রি। বল এই লাইনটা থেকে ডেল্টার মান কত? ডেল্টা সমান কত? 180 ডিগ্রি মাইনাস 2i। মানে কত ট্যালেন্টেড দেখ, ছেলেগুলো কত ট্যালেন্টেড, বলছে 90। ডেল্টা চ্যুতি কোণ বার করতে হবে, চ্যুতি কোণের রাশিমালা। তাহলে এই লাইনটা থেকে বলতে পারি আমরা এরকম, ডেল্টা এখানে প্লাস টু আই ওই দিকে গেল -2i। তাহলে চ্যুতি কোণের রাশিমালা বলতে পারি ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস, পারি লিখতে? প্রদীপ বল, একটা আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে পড়লেও তার চ্যুতি কোণ কত? একটা আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে পড়ল, একটা আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে পড়ল, এবারে তো পড়লে মানে আপতন কোণগুলো বলে দিচ্ছিলাম। এবার শুন প্রতিফলন কোণ, একটা আলোক রশ্মির প্রতিফলন কোণ 30 ডিগ্রি, আপতন কোণ বলি নেই, প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ মানে কোনটা বলতো? আই না আর?
আর, তাই তো? প্রতিফলন কোণ 30 ডিগ্রি। এই প্রতিফলন কোণ কত ডিগ্রি? বল চ্যুতি কোণ কত? এবার বলবি আর তো দিয়াই নেই, মনে হচ্ছে কি না? আর তো দিয়াই নেই সূত্রতে, আই সমান আর। তাহলে এইটা একটা সূত্র, আর পরের সূত্র আমরা এটা দেখাচ্ছি এই জায়গাটা, পরের লাইনে এইটাই আমরা এরকম লিখতে পারি, ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস 2r। কেন আইয়ের জায়গায় আর হঠাৎ করে কি করে লিখে দিলাম? আইয়ের জায়গায় আর, পরের লাইনে কি করে লিখে দিলাম? আই সমান আপতন কোণ সমান, বল এই রাশিমালাটা কঠিন লেগেল? এই উপপাদ্যগুলো কঠিন লেগেছে? এইটা এই তিনটে কোণ সমান 180 ডিগ্রি কি করে লিখলাম? ঠিক আছে, চ্যুতিকোণের রাশিমালা দেই। এইবার শুন, অভিলম্ব আপতন মনে করে দেখ, কিছুক্ষণ আগে পড়লাম আমরা, অভিলম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ কত ডিগ্রি ছিল? বসে মান বসে, আপতন কোণ কত ডিগ্রি? অবিলম্ব আপতন মনে পড়ছে কি না ভুলে গেলি? অবিলম্ব আপতন কোণ 0 ডিগ্রি ছিল, তাহলে 2 × 0 মানে 0, তাহলে চ্যুতিকোণ কত বেরোবে? 180 বেরোবে। তখন বললাম যে সূত্রটা বলিনি, কিন্তু তাও করাই দিচ্ছি, সেই পড়ছে এই বরাবর পড়ছিল, আবার এই বরাবর ঘুরিয়ে যাচ্ছিল, তাহলে এটা সূত্র দ্বারাও আমরা করে নিলাম। যাওয়ার আগে একটা অঙ্কের উত্তর তোরা বল। একটা আলোক রশ্মি তলের সাথে 30 ডিগ্রি কোণে পড়ল, তলের সাথে 30 ডিগ্রি কোণে পড়ল, তাহলে দাঁড়া, ঠিক আছে, 30 ডিগ্রি কোণে পড়ল আলোক রশ্মি, তলের সাথে কত ডিগ্রি কোণে পড়ল? 30 ডিগ্রি কোণে পড়ল, তাহলে প্রতিফলন কোণ কত? আমার কাছে টেনে পড়েছে তো, আমার কাছে টেনে পড়েছে ছিল, ওই জন্য বলতে পেরে গেল। এইদিকে দেখ, সবাই কি ভুলটা করে শুন, এইটা তল বলছি একটা আলোক রশ্মি পড়ল, ঠিক আছে, তাহলে যেখানে পড়লে সেখানে কি করতে হবে? আমাকে সঙ্গে সঙ্গে কি টানতে হয়? অবিলম্ব টানতে হয়, তাই তো? আর এখানে রশ্মিটা ঘুরেও যাবে কি পথ বরাবর। এইবারে প্রশ্নটা তো বলে দিয়েছে যে আলোক রশ্মিটা তলের সাথে 30 ডিগ্রি কোণে পড়লো, মানে তো তোর কি মনে হচ্ছে এটা আপতন কোণ? কোনটা আপতন কোণ হবে? এইটা আপতন কোণ হবে। আর এইটা কত ডিগ্রি হবে? কি করে 60 ডিগ্রি হচ্ছে? এটা অবিলম্ব, তাহলে এইটা যদি 30 হয়, এটা 60 হইতে হবে, 90 হইতে হবে। তাহলে এইটা যদি 60 হয়, আপতন কোণ যদি 60 হয়, তাহলে প্রতিফলন কোণ 60 ডিগ্রি। পারলি বুঝতে? নেক্সট প্রশ্ন শুন, এই ছবিটা দেখিন না, ঠিক আছে? বল একটা আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে পড়লো, কত ডিগ্রি কোণে? তলের সাথে, তলের সাথে 45 ডিগ্রিতে পড়লো, চ্যুতি কোণ কত? একটা আলোক রশ্মি, শুনবি প্রশ্নগুলো একদম মন দি, একটা আলোক রশ্মি তলের সাথে 30 ডিগ্রি কোণে পড়লো, তলের সাথে, তলের সাথে, হ্যাঁ তলের সাথে, মানে এই তলটার সাথে 30 ডিগ্রি কোণে পড়লো, চ্যুতি কোণ কত? চ্যুতিকোণের রাশিমালাটা এখনই বললাম, চ্যুতিকোণের রাশিমালাটা কি ছিল? ডেল্টা সমান 180 মাইনাস 2i বলতে পারি, 2 আরও বলতে পারি, কোনো অসুবিধা নেই। এইবার দেখ তলের সাথে কত ডিগ্রি কোণে পড়েছি, এটা তলের সাথে, তলের সাথে, তাহলে আপতন কোণ তো এইটিয়া, এইটা আপতন কোণ বটে কি? আপতন কোণ কার সাথে দেখা হয়? আপতিত রশ্মি আর অবিলম্ব, এই মাঝের কোণটা 60 ডিগ্রি, তাহলে আপতন কোণ কত ডিগ্রি? তাহলে 180টা রাখলাম, মাইনাস 2 আই মানে আপতন কোণ, আপতন কোণ কত? বল কত ডিগ্রি হবে? 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। তাহলে এরকম যদি প্রশ্ন দিয়ে পাতি পারবি নি, কিন্তু তোরা কোথায় ভুলটা করবি? যেখানে বলি দেখ তলের সাথে, তোরা তলের সাথে দেখবি না আপতন কোণ 30, বসে এখানে 30, ভুল হয়ে যাবে কিনা? তার মানে বুঝতে পারছিস কোথায় ভুল হয়? এইগুলো তো ভুল হয়। আর একটা করেই যা,
আপতন কোণ আর প্রতিফলন কোণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি, সরি আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মাঝের কোণ হচ্ছে 90 ডিগ্রি। আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির মাঝের কোণ 90 ডিগ্রি। আপতন কোণ কত? 45। কেন বলতো? এইটা আপতিত রশ্মি আর এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইটা যদি 45, এইটাও কত হবে? সমান সমান। ঠিক আছে, তাহলে এগুলো পাতি জিনিস। ঠিক আছে, আজকে এতটাই থাক।